ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। ৭১-এর এই দিনে শপথ নেয় স্বাধীন বাংলার প্রথম সরকার। পূর্ণতা পায় মুক্তিযুদ্ধ, আসে বিজয়। ৩০০ কোটি টাকা ব্যয় ও নগরীর অনেক সড়কেই অকেজো ট্রাফিক সিগন্যাল বাতিল। স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থাপনা করার চেষ্টা চলছে। উপজেলা নির্বাচনকে মাই ম্যান তৈরির সুযোগ দেখছেন মন্ত্রী এমপিরা। হুঁশিয়ারি কাদেরের, উপজেলা ভোট বর্জনের সিদ্ধান্ত বিএনপির। তীব্র গরমে বাড়ছে জ্বর, সর্দি ও ডায়রিয়া। আছে হিট স্ট্রোকের ঝুঁকি। এসি আর কুলারের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা, অভিযোগ ক্রেতার। এবং ৫% ভ্যাট প্রত্যাহার করায় ভোজ্য তেলের দাম বাড়ানোর ঘোষণা উৎপাদক সমিতির। এখনো সিদ্ধান্ত হয়নি, জানালেন প্রতিমন্ত্রী। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। দর্শক, ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছে সেখানে। দর্শক, ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। ৭১-এর এই দিনে বর্তমান মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার আমবাগানে শপথ নিয়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। সেদিন সারা বিশ্ব জেনেছিল ২৬ মার্চে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার পর বাংলাদেশ নামে নতুন রাষ্ট্রের যাত্রা শুরুর কথা। এই সরকারের গুরু দায়িত্ব পালনের মধ্য দিয়েই পূর্ণতা পায় মুক্তিযুদ্ধ। আসে ১৬ ডিসেম্বরে চূড়ান্ত বিজয়। জয় যাদবের রিপোর্ট। স্বাধীন বাংলার মুক্তিযুদ্ধের ইতিহাসের জীবন্ত সাক্ষী মেহেরপুরের মুজিবনগর উপজেলার বৈদ্যনাথতলা। মুক্তিযুদ্ধের সেই ইতিহাসকে ধরে রাখতে এখানে নির্মাণ করা হয়েছে শত শত ভাস্কর্য ও মুরাল। তবে স্বাধীনতার ৫৩ বছরেও মুক্তিযুদ্ধের তীর্থস্থান মুজিবনগর তার কাঙ্ক্ষিত রূপমর্যাদা পায়নি। ঐতিহাসিক দিবসটি ঘিরে মুজিবনগরকে নতুন রূপে সাজানো হলেও অবহেলিত বঙ্গবন্ধু সহ জাতীয় ৪ নেতার ভাস্কর্য। অনেক আগেই চুরি হয়ে গেছে বঙ্গবন্ধুর চশমা। দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় রয়েছে জাতীয় ৪ নেতার ভাস্কর্যের চশমাও। চুরি হয়েছে মানচিত্রের ৬০টি লাইটও। আবার এখানকার অনেক ভাস্কর্যেই দেখা দিয়েছে ফাটল। অযত্ন আর অবহেলায় বঙ্গবন্ধু সহ জাতীয় ৪ নেতার ভাস্কর্যগুলোর এমন অবস্থায় ক্ষুব্ধ মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা। আমি প্রায়ই দেখলাম তাদের চশমাগুলো ভাঙা। আসলে এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। এই যে মোরালগুলো যে নষ্ট হয়ে আছে, এই দেখার লোকগুলো কারা? বর্তমানে যে মোরালগুলো আছে এগুলা সঠিক মতো পরিচর্যায় নাই। আর এ বিষয়ে গণপূর্ত বিভাগের কর্মকর্তারা বলছেন, কিভাবে তারা ভাস্কর্যগুলো সংস্কার করবেন তা জানেন না তারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই শুরু করবেন কাজ। ভাস্করের বিষয়ে তো আমরা আসলে এক্সপার্ট না, আর কিভাবে কি হবে আমরা বলতে পারি না। আসলে এখন আমাকে সিদ্ধান্ত দিলে, যদি নতুন চশমা দিতে বলে তাহলে আমি সেটা দিতে পারবো, কিন্তু এগুলো তো আমি ওইভাবে কোনো সিদ্ধান্ত আসলে পাচ্ছি না। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, ভাস্কর্যে কোনো কিছুর যোজন বিয়োজন করার ক্ষমতা নেই তাদের। এজন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি রয়েছে, তাদের সাথে যোগাযোগ করে এগুলোর সংস্কারের ব্যবস্থা করা হবে। এখানে কোনো কিছু চেঞ্জ করতে হলে, সংযোজন বিয়োজন করতে হলে সেটা উচ্চ পর্যায়ের কমিটি পারে। তবে আপনাদের বিষয়টা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারবো। মুজিবনগরে অবস্থিত মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ৪ নেতার ভাস্কর্য সহ সকল ভাস্কর্য দ্রুত সংস্কার করে সঠিকভাবে সংরক্ষণের দাবি মুক্তিযোদ্ধা ও স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি।
দর্শক, ধানমন্ডিতে সাধারণ সম্পাদক আওয়ামী লীগের তিনি বক্তব্য রাখছেন, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আমরা শুরুতেই সর্বকালের সবার সেরা বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা এবং মুজিবনগর সরকারের যারা ছিলেন, বঙ্গবন্ধু ছিলেন রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি এবং বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদ তিনি ছিলেন প্রধানমন্ত্রী। এখানে উল্লেখ করার মতো এই সরকার কিন্তু গঠিত হয়েছিল 10ই এপ্রিল। 10ই এপ্রিল সরকার গঠন আর 17ই এপ্রিল মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। এটি আমাদের জাতীয় জীবনের এক ঐতিহাসিক দিন। আজকের এই দিনে আমরা শপথ নেব মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ধারাবাহিক লড়াইয়ে আমরা এগিয়ে যাব। বঙ্গবন্ধুর স্বপ্নকে আমরা বয়ে নিয়ে যাব উন্নত সমৃদ্ধ বাংলাদেশ এবং সেখান থেকে 2100 সালের বদ্বীপ বাংলায়। এটাই হোক আমাদের শপথ। আজকের এই দিনে বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তি সকল অপশক্তিকে, যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব, পরাভূত করব, প্রতিহত করব এবং আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব বিজয়ের স্বর্ণ তোরণ অভিমুখে। কাদের ভাই, এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণার দাবি উঠছে। গত পরশুদিন ঘাতক দালাল প্রথম সরকার গঠনের দিনটি 10 এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস ঘোষণার দাবি জানিয়েছে। কিভাবে দেখবেন সরকার আপনারা? দেখুন, এটা তো আমি বিচ্ছিন্নভাবে কোন দাবি উঠলে প্রেক্ষিতে বলতে পারিনি। এখানে মন্ত্রিসভা আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন, আর এত বছর পরে হঠাৎ দাবিটা কারা তুলছেন একটু জানারও দরকার আছে। প্রথম সরকার গঠন করেই তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিনিয়ে এনেছে, তাদের সফলতা, প্রথম সরকারের সফলতা। স্বাধীনতার এত বছর পরে সরকারের কোন দিকটি এখনো অর্জন করা বাকি রয়েছে? স্বাধীন বাংলাদেশের সরকার অর্জন করার বাকি রয়েছে, সেটা আমি নিজেই আমার বক্তব্যে বলেছি। বিজয়কে সুসংহত করার পথে প্রতিবন্ধকতা হলো বিএনপির মতো সাম্প্রদায়িক সন্ত্রাসী অশুভ শক্তি।
এই শক্তিকে পরাজিত প্রতিহত। দর্শক, ধানমন্ডিতে বক্তব্য রাখছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে 2 দশকে সরকারের ব্যয় হয়েছে প্রায় 302 কোটি টাকা। এত ব্যয়ের পরও বিভিন্ন পয়েন্টে ট্রাফিক সিগন্যাল বাতি অকেজো বছরের পর বছর, যেন দেখার কেউ নেই। নগরীর সড়কে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাপনা উন্নত করতে কাজ শুরু করতে যাচ্ছে 4 সংস্থা। বিস্তারিত শাহাদাত নিশাদের বিশেষ রিপোর্টে। আধুনিকায়নের সাথে উন্নত শহরগুলোর ট্রাফিক ব্যবস্থাও হয়েছে আধুনিক স্বয়ংক্রিয়। যানবাহনের চলাচলে শৃঙ্খলা ফেরাতে সেখানে নেই কোনো ট্রাফিক পুলিশের উপস্থিতি। কিন্তু ঠিক বিপরীত অবস্থা রাজধানী ঢাকার। এই যেমন বিজয় সরণি মোড়, যানবাহন নিয়ন্ত্রণে ব্যস্ত কয়েকজন ট্রাফিক সদস্য। রাস্তার এক পাশে বেঁকে আছে ট্রাফিক লাইট, অপর পাশেরগুলো একেবারে অকেজো। ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ চলছে হাতের ইশারায়। এই চিত্র শুধু রাজধানীর বিজয় সরণি মোড়ে নয়, বিভিন্ন সড়কেই ট্রাফিক সিগন্যাল লাইটের এমন বেহাল অবস্থা। আশ্বাসে দিন মাস বছর পার করলেও আশার বাতি দেখেননি নগরবাসী। আর হাতের ইশারায় এমন অ্যানালগ ব্যবস্থায় নিজেদের কষ্টের কথাই তুলে ধরেন দীর্ঘ সময় খারদে দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশরা। অনেক কঠিন কাজকে খুব সহজে করা যায়, সেটাই তো ডিজিটালের সবচেয়ে বড় সুবিধা। আমাদের এখন এখানে অনেক আগে ছিল, সেটা আমরা শুনছি, কিন্তু সেটা আমরা দেখি নাই, আমরা এসে পরে। তো যদি সেটা হয়, সেটা আমাদের জন্য খুবই ভালো হবে। হ্যাঁ, সার্বক্ষণিক আমাদেরকে ইন্টারসেকশনে খেয়াল রাখতে হয়, কোন দিক থেকে কে মানে সিগন্যাল তো আর সবাই বুঝতে পারে না, সেজন্য আমাদের ট্রাফিকের কনস্টেবল যারা আছে তাদেরকে ডেপ্লয় করে রাখা হয়। তারা সিগন্যালে দাঁড়ায় থাকে, সিগন্যালটা বন্ধ করে রাখে। আর লাইট থাকলে হয়তো এটা করা লাগতো না। এর আগেও বেশ কয়েকবার ট্রাফিক ব্যবস্থা পরিবর্তনের কথা বলা হলেও আলোর মুখ দেখেনি সে প্রকল্প। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার জানান, উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও অটোমেশনের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে, যে প্রকল্পে যুক্ত করা হয়েছে 4 সংস্থাকে। তো সম্প্রতি আমাদের কিন্তু অটোমেশন সিস্টেমের কাজটি এই ব্যাপারে একটু উদ্যোগ নেওয়া হয়েছে, যে 4টা সংস্থাকে সম্পৃক্ত করে এই কাজটি চলছে। এবং এই আপনার সিগন্যাল লাইটগুলোর কিন্তু আমরা ট্রাফিক সিস্টেমটা আমরা অপারেট করে থাকি, কিন্তু এগুলোর কিন্তু মেইনটেনেন্স, এটা দেখভালের দায়িত্ব, টেকনিক্যাল যে বিষয়গুলো থাকে সেগুলোর জন্য কিন্তু নির্দিষ্ট সংস্থা আছে। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে রাজধানীর সড়কগুলোয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার কথা জানান উত্তরের মেয়র। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তরে উত্তর এবং দক্ষিণে এবং আমাদের স্বরাষ্ট্র সচিব সহ আমরা সবাই এক্সপার্টিসরা বসেছিলাম, এবং আমরা চাচ্ছি এআই বেস ক্যামেরার মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ট্রাফিক সিগন্যাল হবে। সেই মান্দাত আমলে ট্রাফিক সিগন্যাল একটি ট্রাফিক রৌদ্রের মধ্যে, ধুলার মধ্যে দাঁড়িয়ে নাওয়া নাই, খাওয়া নাই, অমানসিক অবস্থা থাকতে পারে না। আধুনিক ট্রাফিক সিগন্যালের কাজে একাধিক প্রকল্পে গেল 2 দশকে সরকারের অপচয় হয়েছে প্রায় 302 কোটি টাকা। এখন যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থার পরিবর্তন দেখার অপেক্ষায় সাধারণ মানুষ। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। উপজেলা নির্বাচনে মাই ম্যান তৈরির সুযোগ দেয়া হবে না সংসদ সদস্য ও মন্ত্রীদের। আওয়ামী লীগ নেতারা বলছেন, যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে পেছন থেকে প্রার্থী দিচ্ছেন তারা সভাপতি শেখ হাসিনার বার্তাকে তোয়াক্কা করছেন না। এতে তাদের ভবিষ্যৎ রাজনীতি সুখকর হবে না। জানান, তৃণমূলের নেতৃত্ব তৈরি করতে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক দিচ্ছে না আওয়ামী লীগ। জয় যাদবের রিপোর্ট। প্রথম ধাপে 152টি উপজেলায় 8 মে এবং দ্বিতীয় ধাপে 161টি উপজেলায় 21 মে ভোট হবে। জাতীয় নির্বাচনের মতো এবার উপজেলা নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী উন্মুক্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই সুযোগে উপজেলা পরিষদ নিজেদের দখলে রাখতে মরিয়া সংসদ সদস্য ও মন্ত্রীরা। কোথাও অনুগতদের প্রার্থী করেছেন, কোথাও বা নিজের স্বজনদের দাঁড় করিয়েছেন তারা। ফলে তৃণমূলে বাড়ছে দ্বন্দ্ব, সংঘাত। নেতারা বলছেন, যারা এই কাজ করছেন তারা দলের ঐক্য নষ্ট করছেন, এর পরিণতি ভালো হবে না। আমাদের পার্টির সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তাকে তিনি তোয়াক্কা না করার ধৃষ্টতা দেখাচ্ছে। এগুলো করে আসলে ওই এমপি সাহেব যিনি কোনো পক্ষ নিয়েছেন, তিনি আসলে তার জন্য আগামী দিনের
রাজনীতির জন্য তার বুমেরাং হয়ে দাঁড়াবে। যারা মাইমান সৃষ্টি করতে চায়, যারা নিজের ঘনিষ্ঠজন, ছেলে মেয়ে, স্ত্রী, কন্যা, ভাগিনা, শালক এ ধরনের শোনা যায়, এ ধরনের প্রার্থীকে দাঁড়া করিয়ে নির্বাচনে জয়লাভ করার চেষ্টা চালায়, এটা এক ধরনের দলের ভিতরে অনৈক্য সৃষ্টি করা হবে। পেছন থেকে কাউকে সমর্থন দিয়ে, কারো প্রতি বিশেষ দরদ দেখিয়ে বাকি প্রার্থীদেরকে তারা দূরে ঠেলে দিলে আলটিমেটলি তারাই ক্ষতিগ্রস্ত হবেন। ভোটারদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন গ্রহণযোগ্য করে তোলাই লক্ষ্য আওয়ামী লীগের। সেক্ষেত্রে বিএনপির অংশ না নেওয়াকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না নেতারা। জানান, এর মাধ্যমে তৃণমূলে দলের নেতাদের জনপ্রিয়তা যাচাই হবে। আমরা চাই জনপ্রিয়তা যাচাই হোক, জনপ্রিয়তার মাপকাঠিতে জনগণের ভোটে যে জিতবে তিনি স্থানীয় সরকারের প্রতিনিধিত্ব করুক। এই নির্বাচনগুলিতে কিন্তু একটি লিডারশিপ তৈরি হয়, লিডারশিপ বেরিয়ে আসে, একটি ভালো নেতৃত্ব বেরিয়ে আসাটার লক্ষণই কিন্তু এই আওয়ামী লীগের এই সিদ্ধান্ত। এটি বিএনপিকে বা কাউকে কোণঠাসা করবার জন্য করা হয়নি। একটি বিষয় আপনাকে বা আমাদের সবাইকে উপলব্ধি করতে হবে যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াটিকে জোরদার করতে চাই, গণতান্ত্রিক প্রক্রিয়াটির ধারাবাহিকতা রাখতে চাই। আওয়ামী লীগ নেতারা জানান, যে সকল সংসদ সদস্য ও মন্ত্রী এখনো বিশেষ কোনো প্রার্থী বা স্বজনের পক্ষে কাজ করছেন তাদেরকে ঈদের পর কঠিন বার্তা দেওয়া হবে। ভুলের খেসারতটি তাদের করুণ পরিণতির মধ্য দিয়েই দিতে হয়। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ তৈরি হয়নি। বিদ্যমান অরাজক পরিস্থিতি আরও অবনতিশীল হওয়ায় ৮ মে থেকে শুরু হতে যাওয়া উপজেলা নির্বাচনও বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এক বিবৃতিতে ঘোষণা দিয়েছে দলটি। বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগ সরকারের অধীনে সব জাতীয় ও স্থানীয় নির্বাচনের প্রতিদ্বন্দ্বী বিরোধী দলের প্রার্থীদের হামলা, মামলা ও হয়রানির শিকার হতে হয়েছে। এর আগেও সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন বর্জন করেছিল বিএনপি। সবশেষে সোমবার রাতে দলটির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে সরকার বারবার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে বিরোধী দলের মুখোমুখি করছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির নেতাদের দাবি, চলমান পরিস্থিতি বিবেচনায় গণতন্ত্র পুনরুদ্ধারে নতুনভাবে ছক কষে মাঠে নামবে বিএনপি। সাইফুল রিপনের রিপোর্ট। একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠার দাবিতে গেল প্রায় 16 বছর রাজপথে সরব বিএনপি। এক দফা দাবি আদায়ে একের পর এক লক্ষ্যের কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত আন্দোলনের ফসল ঘরে তুলতে ব্যর্থ হচ্ছে দলটি। কেন বারবার তীরে এসে আন্দোলনের তরি ডুবছে, এমন প্রশ্ন ছিল বিএনপি নেতাদের কাছে। দেশের 95% মানুষের সমর্থন আমাদের থাকা সত্ত্বেও আমরা একটা নির্বাচন আদায় করতে পারিনি। এর কারণ খুব স্পষ্ট। প্রথমত হলো যে আমাদের আন্দোলন এই ফ্যাসিবাদী দানবীয় সরকারের বিরুদ্ধে, আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে না, কিন্তু আমাদের মোকাবেলা করতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে। যে কোনো উপায়ে দাবি আদায়ে তৃণমূল প্রস্তুত থাকলেও কেন্দ্রের নির্দেশনায় এখনো শান্তিপূর্ণ আন্দোলনেই ভরসা রাখছেন দলটির নেতারা। তৃণমূল তারা বাঁচা মরার লড়াই করতে চায়, কিন্তু আমরা এই দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, যেহেতু আমরা দেশকে ভালোবাসি, আমরা অহিংস আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাবো ইনশাআল্লাহ। গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন সংগ্রামের নতুন কৌশল নিতে কাজ চলছে বলছেন দলটির শীর্ষ নেতারা। বিএনপির ডাকে জনগণ এই 7ই জানুয়ারি সংসদ নির্বাচনকে পুরোপুরি বয়কট করেছে। 5% লোকও ভোট কেন্দ্রে যায়নি, আওয়ামী লীগের লোকেরাও ভোট কেন্দ্রে যায়নি। সুতরাং বোঝাই যাচ্ছে যে বর্তমান সরকারের যে দমন নীতি বা গণতন্ত্র হত্যার যে পরিকল্পনা, এটির বিরুদ্ধে জনগণ প্রতিরোধ গড়ে তুলেছে। বিএনপি নতুনভাবে আন্দোলনের ছক কষে মাঠে নামবে এবং এবার সাধারণ জনগণের অংশগ্রহণ আরও বেশি হবে। লক্ষ্য অর্জনে বিএনপি শান্তিপূর্ণ পন্থার বিকল্প ভাবছে না দাবি দলটির এই নীতি নির্ধারকের। এই যে একটা নেতিবাচক পরিস্থিতি বাংলাদেশের রাজনীতিতে সৃষ্টি হয়েছে, আমি বিশ্বাস করি আজকে সরকারের মূল চ্যালেঞ্জ হচ্ছে সেই বাংলাদেশের কোটি কোটি নতুন প্রজন্মকে সেই নেতিবাচক চিন্তাধারা থেকে বের করে নিয়ে আসা। এর মূল দায়িত্ব কিন্তু সরকারের উপরে বর্তায়। বিএনপি বন্দুক বলুন, বুলেট বলুন,
গ্রেনেড বলুন, টিয়ার গ্যাস বলুন, জলকামান বলুন, যাই বলুন না কেন, বিএনপি কিন্তু শান্তিপূর্ণ প্রক্রিয়া সেটা মোকাবেলা করবে এবং এই নীতিতে আমরা স্থির নিশ্চয়। আকাশ কুসুম চিন্তা না করে বাস্তবতাকে মাথায় রেখেই বিএনপি রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করছে দাবি এই নেতার। সার্বিক পরিস্থিতি নিয়েই তো চিন্তা করতে, কোনো আকাশ কুসুম কল্পনা করলে তো হবে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেশজুড়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। কাঠ ফাঁটা রোদে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। মঙ্গলবার চট্টগ্রামের তাপমাত্রা পৌঁছায় প্রায় 38 ডিগ্রি সেলসিয়াসে। এতে বাড়ছে তাপপ্রবাহজনিত রোগের প্রকোপ। নগরীর হাসপাতালগুলোতে বাড়ছে সর্দি, জ্বর, ডায়রিয়ার রোগীর সংখ্যা। এছাড়া বড়দের হিট স্ট্রোকের ঝুঁকিও বাড়ছে। চট্টগ্রাম থেকে সহকর্মী AK-M নাজিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রচণ্ড দাবদাহে পড়ছে বন্দরনগরী চট্টগ্রাম সহ গোটা দেশ। দেশের কোথাও কোথাও তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। ভ্যাপসা গরমে স্বস্তি মিলছে না ঘরেও। গরমে কাবু ছোট বড় সবাই। বাড়ছে ডায়রিয়া, জ্বর সহ গরমজনিত রোগের প্রকোপ। শিশুদের পাশাপাশি বয়স্করা আছেন হিট স্ট্রোকের ঝুঁকিতে। গরমের কারণে জ্বর, সর্দি, ডায়রিয়া সহ বিভিন্ন রোগ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছে সাধারণ মানুষ। তীব্র গরমের কারণে মাথা ব্যথা, জ্বর, কাশি আর শরীর দুর্বল, এই জন্য মেডিকেল আসছে। কাশি, সর্দি, জ্বর এগুলো থেকে ঠান্ডা থেকে এগুলো হয়েছে আর কি। 4-5 দিন ধরে জ্বর ছিল, তারপর ডায়রিয়ার কারণে আর গরমের কারণে বমি, থামতেছিল না, এই কারণে ভর্তি হওয়া আর কি। সকাল থেকে অলরেডি 6টা স্যালাইন দিছে, এখন মোটামুটি ভালো। জ্বর, কাশি 3 দিন ধরে, আর খাবার দাবার খাচ্ছে না, চোখ মেলতে পারতেছে না। তীব্র তাপদাহের কারণে জ্বর ও কাশি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে লোকজন। এক্ষেত্রে শিশু ও বয়স্কদের আক্রান্তের হার বেশি, তাই সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। বাইরের যেগুলো ক্ষেত্রে খাবার, এগুলো সাবধানতার সাথে খাওয়ার জন্য আর কি, বিশেষ করে পানি খাওয়ার ক্ষেত্রে, বা হচ্ছে যেগুলো অনেকে হচ্ছে আখের জুস খায় বা ভিন্ন জনের মানে দোকানের ইয়াগুলো খায়, এগুলো যাতে অ্যাভয়েড করে আর কি, বা ফুচকা খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার জন্য। 3 দিনের বেশি জ্বর থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করা উচিত, জানান চট্টগ্রাম মেডিকেলের পরিচালক। তীব্র তাপদাহ চলছে এবং এই সময় ডায়রিয়া বা নিউমোনিয়া, জ্বর, কাশি এগুলা রোগীর সংখ্যা বাড়ে। আমাদের পরামর্শ সবার জন্য যে অবশ্যই সাথে সাথে সঠিক চিকিৎসকের কাছে যাবেন, প্রচুর পানি পান করবেন। ওর স্যালাইন খাওয়া, ঘাম ও ময়লাযুক্ত হাতে কোনো কিছু মুখে না দেয়া এবং পচা বাসি খাবার এড়িয়ে চলা এবং বড় ছোট সবাইকে বেশি পরিমাণে নিরাপদ পানি পানের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। আইনি জটিলতায় বরগুনায় নষ্ট হচ্ছে কোটি টাকার সরকারি গাড়ি, নৌযান। দ্রুত নিলামের দাবি সচেতন নাগরিকদের। ঢাকা সহ 6 বিভাগে বইছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। এতে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপন। এদিকে চাহিদা বাড়ছে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের। মানুষ ঝুঁকছে ইলেকট্রনিক পণ্যের দোকানগুলোতে, তবে দাম বেশি হওয়ায় খালি হাতে ফিরতে হচ্ছে। বিস্তারিত আমিনা প্রণামীর প্রতিবেদন। তীব্র তাপদাহে পড়ছে দেশ, ঘরে বাইরে নেই স্বস্তি। ভ্যাপসা গরম থেকে স্বস্তি পেতে মোহাম্মদপুরের সৈকত স্ত্রীকে নিয়ে এসেছেন এসি কিনতে। অবশ্য আকাশ ছোঁয়া দামের কারণে প্রসূতি স্ত্রীর কথা ভেবে এসি বাদ দিয়ে বাধ্য হয়ে এয়ার কুলার কিনে বাসায় ফিরতে হয়েছে তাকে। মূলত নেওয়ার কারণ হচ্ছে প্রচুর গরম পড়ছে এবং টপ ফ্লোরে বাসা, তো এই কারণে এয়ার কুলার নিচ্ছেন। প্রাইস মোটামুটি একটু বেশি। সৈকতের মতো অনেকেই এসি, ফ্যান, এয়ার কুলার কিনতে ভিড় করছেন নগরীর বিভিন্ন শোরুমে। গেল বছরের এই সময়ের তুলনায় চলতি এবছর এসির চাহিদা বেড়েছে 20% থেকে 25%। বিক্রেতারা বলছেন গরমের কারণে এসি, এয়ার কুলার ও চার্জার ফ্যানের চাহিদা বেড়েছে। গরমটা বেশি, এই গরমের জন্য আমরা এখানে আসছি দিনের দেখার জন্য। প্রচুর গরমের কারণে ফ্যান কিনছি। গরমটা অত্যাধুনিক, প্রচন্ড গরম, যে কারণে এসি কিনতে আসা। দাম যাই হোক নিতে হবে এখন, যেহেতু গরম পড়ছে। ক্রেতারা বাড়তি দামের কথা বললেও তা মানতে নারাজ ব্যবসায়ীরা। ব্র্যান্ড ভেদে সর্বনিম্ন 10 থেকে 32,000 টাকায় বিক্রি হচ্ছে এয়ার কুলার। চার্জার ফ্যান মিলছে 3,200 টাকা থেকে 6,000 টাকায়। টন ভেদে এসি বিক্রি হচ্ছে 45,000 থেকে 86,000 টাকায়। গরমের চাপে আর কি সবাই এসি এবং এয়ার কুলারের দিকে ঝুঁকছে, তো সেই অনুযায়ী দামটা আমার মনে হয় তুলনামূলক একটু বেশি। তুলনামূলকভাবে সবকিছুর দাম বাড়াতে আপনার ডলারের দাম বাড়ার কারণে প্রাইসের দাম বেড়েছে। গ্রাহকের কথা চিন্তা করেই
আমরা 2023 থেকে 24 সালের মধ্যে আমরা এসির কোনো প্রাইস আমরা বাড়াইনি। আবহাওয়া অধিদপ্তর বলছে এপ্রিলের পুরোটা সময় দেশ জুড়ে অব্যাহত থাকবে তাপপ্রবাহ। দক্ষিণাঞ্চলে তাপদাহ থাকবে, এমনকি 20 তারিখে পরে যে আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকা আরো বেড়ে যাবে তাপদাহ। অনেক জায়গায় তাপমাত্রা 40-41 ডিগ্রি তাপমাত্রা ওঠার সম্ভাবনা আছে। তীব্র গরমে ইলেকট্রনিক পণ্যের দাম যেন আকাশচুম্বী না হয় এমনটাই প্রত্যাশা সাধারণ ভোক্তাদের। আমেনা প্রোরামি, দেশ টিভি, ঢাকা।